চট্টগ্রাম বোর্ড 2023 সালের এই সৃজনশীলের সলিউশন করব। ফার্স্টে লক্ষ্য করো গ্রিন কেমিস্ট্রি কি, রসায়নের যে শাখায় পণ্যের উৎপাদন, ব্যবহার এবং বর্জ্য নিষ্কাশন সম্পর্কে টেকসই এবং পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, তার নামই হলো গ্রিন কেমিস্ট্রি। এখন আসো খ নাম্বার প্রশ্নটা একটু বুঝে পড়তে হবে, তা না হলে কিন্তু কাজ হইতো না। দেখো কক্ষ, এটা কত না, কক্ষ তাপমাত্রায় পানি তরল হলেও হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন, ব্যাখ্যা করো। এটা আমরা পোলারিটি দিয়ে ব্যাখ্যা করব। দেখো দেখো এটা হলো পানির অণু, কার অণু বলো, পানির অণু। আর এটা হলো হাইড্রোজেন সালফাইডের অণু। দেখো সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5 ও হাইড্রোজেনের কত বলো 2.1। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটাই দেখো কত 0.4। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1। তাহলে দেখো সে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত 1.4। তোমরা জানো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর নিচে হয় তাহলে যৌগটা হলো বিশুদ্ধ সমযোজী। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে বড় হয়, 1.9 এর মধ্যে হয়, 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে ওই যৌগটা সমযোজী হলেও ওটা পোলার সমযোজী যৌগ। তাহলে দেখো এটা কিন্তু পোলার সমযোজী যৌগ, এর জন্য এটা কি হয় একটু দেখো। এটা যখন যৌগ তৈরি করে তখন তখন অক্সিজেনটা হয় 2 ডেল মাইনাস আর হাইড্রোজেন হয় ডেল প্লাস। তাহলে একই অণুতে দেখো মাইনাস এবং প্লাস প্রান্ত সৃষ্টি হয়েছে না, এর নামই হলো পুল। যেহেতু দুইটা পুল সৃষ্টি হয়েছে এর জন্য ডাইপোল। আর কোন যৌগে যদি ডাইপোল থাকে তাহলে ওই যৌগের মধ্যে পোলারিটি বিদ্যমান থাকে। এর জন্য পানি কক্ষ তাপমাত্রায় তরল, আর এটার মধ্যে এরকম পোলারিটি সৃষ্টি হয় না, এর জন্য হাইড্রোজেন সালফাইড হলো গ্যাস। কথাগুলা কি বুঝছ? দেখো ঘ নাম্বারে কি বলছে, বি একটি অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করো। এই বি এটা অবস্থান ধাতু ব্যাখ্যা করতে হবে, তার জন্য এখানে N-1 D10 এবং NS1 দেওয়া আছে। এখানে দেখো এন কিন্তু চালাকি করে দিছে, বলছে এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। তুমি যদি ডি অরবিটাল করতে চাও তাহলে এন এর মান 100% চিল থাকতে হবে। তাহলে এন এর মান যদি 3 বানাইতে চাও, বলো তো এন এর থেকে যেহেতু 1 বিয়োগ দেওয়া আছে, তাহলে বলো সে মূলত এন এর মান ধরতে হবে কত 4 ধরতে হবে। কারণ তুমি এন এর মান 4 ধরলেই 4 থেকে যখন 1 বিয়োগ করবা তখন এন এর মান হবে 3। কারণ ডি অরবিটাল হওয়ার জন্য অবশ্যই এন এর মান কি থাকতে হবে বলো 3। তাহলে এখন আসো এটা আমরা কিভাবে যৌগটা আইডেন্টিফাই করি। দেখো তুমি জাস্ট এই এন এর জায়গায় লিখে ফেললো 4, তুমি এন এর জায়গায় লিখে ফেলো 4s1। এরপর দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3d10। এরপর ভিতরে গুলা লিখে ফেললো কি হবে বলো 3p6 3s2, এরপর কি বলো 2p6 2s2 1s2। এরপর জাস্ট এখানে কয়টা ইলেকট্রন আছে গুনে ফেলো, 2 2 4 4 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 1 কত বলো 19, 19 আর 10 কত বলো তো 29। 29 নাম্বার মৌলের নাম হলো কপার। 29 নাম্বার মৌলের নাম কি বলো কপার। তাই এখন আসো আমাদের ব্যাখ্যা করতে হবে বি একটি অবস্থান্তর ধাতু, ব্যাখ্যা করো। তাহলে কপার একটা অবস্থান্তর ধাতু, এটা ব্যাখ্যা করতে হবে। এর জন্য দুইটা কন্ডিশন তোমার জানতে হবে। নাম্বার 1, অবস্থান ধাতুর হওয়ার জন্য 1 নাম্বারে হতে হবে ডি ব্লক। কি ব্লক বলো ডি ব্লক। আর ডি ব্লক কারা বলো তো, যেগুলোর মধ্যে ইলেকট্রন D1 থেকে D10 থাকে তারাই ডি ব্লক। 2 নাম্বার শর্তটা হলো তাদের স্থিতিশীলায়নে D1 থেকে D9 কাঠামো থাকতে হবে, অর্থাৎ ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। তাহলে দেখি এই শর্ত অলরেডি ফিল আপ করছে। দেখো ডিতে 10 আছে মানে ডি ব্লক, এটা প্রমাণ করছে, আর এই শর্ত প্রমাণ করতে হবে। তাহলে কপারের যে স্থিতিশীলায়ন তা হলো কপার 2 প্লাস। তাহলে দেখো কয় নাম্বার মৌল 29 নাম্বার মৌল। তাহলে কি লেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s লিখে ফেলো। দেখো 2 প্লাস দিচ্ছ না, এর জন্য বহিস্তর থেকে 2টা ইলেকট্রন চলে যাবে,
এস থেকে একটা চলে যাবে, ডি থেকে একটা চলে যাবে। তাহলে ডির ইলেকট্রনটা কি বলো D9 আর 4s কি বলো 0। দেখো অবস্থান ধাতুর যে শর্ত স্থিতিশীল আয়নে D1 থেকে D9 কাঠামো থাকতে হবে, তা কিন্তু বিদ্যমান আছে, ডিতে 9 আছে। তার মানে হলো কপার 100 অবস্থান্তর মৌল। এবার এটা শেষ, এই ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বারে কি বলছে দেখো, ACN6 3- ও ACN6 4- আয়ন দ্বয়ের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক বিশ্লেষণ করো। এই ম্যাথ যদি তুমি করতে চাও ফার্স্টে তোমাকে বের করতে হবে না নাকি বলো। তাহলে এই দেখো টক করে তুমি এটা বের করে ফেলো, এটাও সেম ভাবে বের করব। দেখো এনের মান সর্বনিম্ন বলছে মানে 4 হবে, জাস্ট এনের মানটা 4 বসাই দিলে কি হয় দেখো, আগে রে খুঁজা বের করি কি হয়। তাহলে এখানে যদি তুমি 4 বসাও তাহলে কি হয় বলো তো, 4 দেখো S², এরপর কি লিখবা 3D, 3D6 থাকলে আয়রন, এটা তোমরা বুঝতে পারো, কিন্তু আমি একটু বুঝাইও দিই যেহেতু ক্লাস নিতে আসি। 3p6, তারপর কি বলো 3s2, 3s2 নিচেরটা কি বলো 2p6, এরপর কি বলো 2s2 1s2। তাহলে ইলেকট্রনগুলো 2 4 10 12 18 18 24 আর 26 নাম্বার মৌল কি বলো আয়রন। আয়রন আর তুমি যখন নিজে নিজে করবা তখন দুমদার একটা মনে রাখবা, ডিতে 6 থাকলেই সেটা হলো আয়রন। তাহলে এখানে লিখে ফেলো আয়রন, তাহলে এখানে লিখে ফেলো আয়রনের ইলেকট্রন বিন্যাস হলো এটা। তাহলে আমরা দেখো এ মৌলটা কি পাইলাম, আয়রন পেলাম, আয়রন। এ মৌলটা কি বলতো আয়রন, তাহলে এর জায়গায় জাস্ট তুমি আয়রনটা চমৎকার করে বসিয়ে দাও, FeCN6 কি বলো 3-, আর দেখো সে এটা কি হবে, এটা হবে তোমার FeCN6 4-। তাহলে বলছি এই দুইটা যৌগের মধ্যে কোনটা ডায়াম্যাগনেটিক, এর জন্য তোমার যে কাজটা করতে হবে এই যৌগটাতে আয়রনের জারণ সংখ্যা কত এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো এটা কিভাবে আমরা প্রমাণ করি, দেখি এই যৌগে জারণ সংখ্যা কত আয়রনের, যার জারণ সংখ্যা বের করবা তাকে এক্স ধরে ফেলো প্লাস। দেখো সাইনাইডের হলো -1 গুণন হলো কত বলো 6 সমান এই যে উপরে যে মানটা চার্জটা দেওয়া আছে এটা মাইনাস আকারে এই পাশে দিয়ে ফেলো। তাহলে x - 6 সমান কি বলো -3, বা x সমান -3 + 6, বা x সমান কত বলো +3। তার মানে এই যৌগে আয়রনের জারণ সংখ্যা হলো +3, এটা একটু মাথায় রাখতে হবে। অনুরূপভাবে এই যৌগে দেখো তো আয়রনের জারণ সংখ্যাটা কত, জাস্ট কিছুই না, সব তো একই, জাস্ট 3- এর জায়গায় আমরা 4- বসাই দেবো, আর কিচ্ছু হবে না। দেখো আয়রনের জন্য আমরা x ধরছি, সাইনাইডের জন্য -1, এই 6 6, এই -4টা এই পাশে দিয়ে দাও। তাহলে বলো তো কি হয় -4, এই 6 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে বলো +2। তাহলে এই যৌগে আয়রনের জারণ সংখ্যা হলো +2। এখন আসো কোনটা ডায়াম্যাগনেটিক এটা বের করা এখন পানির মতো সহজ। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস অলরেডি আমরা এখানে লিখে রাখছি না, এখন আমরা ফার্স্টে এই যৌগটা নিয়ে কাজ করব। তাহলে দেখি এটা কি হয়, আয়রন 3+ যদি আমরা লিখি তাহলে কি হয় বলো তো 1s2 2s2 2p6 3s2 3p6, 3d-তে পরে দিব 4s-এও পরে দিব। দেখো এখানে 3+ বলছে না, উপরেরটা তো আয়রনের ইলেকট্রন বিন্যাস, তাহলে এখানে 3+ বলা মানে হলো বহিঃস্তর থেকে 3টা ইলেকট্রন চলে যাবে। তাহলে এস এর থেকে প্রথম রাউন্ডে 2টা বাদ, আর ডি থেকে একটা বাদ দিলেই তো 3টা চলে যায়। তাহলে ডিতে কি বলো 3d 5 4s 0। এখন আসো কি করতে হয় দেখো, ধুমধারাক্কা Fe3+ লিখে জাস্ট তুমি কি করবা অরবিটাল সংখ্যাগুলো লিখে ফেলো। তো ডি অরবিটালের টোটাল গড় কয়টা 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5টা হয়ে গেল। দেখো তো আর বহিঃস্তরে আরো দুটো অরবিটাল লিখে ফেলো, এটা হলো 3d, এটা হলো 4s, আর একটা অরবিটাল আছে না সেটা কি বলো, সেটা হলো তোমার 4p। দেখো ডিতে কোন ইলেকট্রন আছে বলো 5টা, তাহলে এখানে মেরে দাও 1 2 3 4 5, একটা একটা করে দিতে হবে। কেন দিতে হবে, দিস ইজ হুন্ডের নীতি।
তাহলে লক্ষ্য করো, দেখো এখন যৌগটা এখানে লিখে ফেলো, FeCN6 কি বললো 3 তখন কি হয় দেখো, তখন জাস্ট এই ঘরগুলো আবার অঙ্কন করো, আবার অঙ্কন করো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এই 5 ঘর, এটা অঙ্কন করে ফেলো, ওটা অঙ্কন করে ফেলো। এরপর আসো এটার উপর লিখে ফেলো 3D 4S 4P। এখন আসো দাঁড়াও, এটা ঝামেলা করতেছে, এটা ধুমধারাক্কা মুচ্চা দেই। এই লাইনটা কি করে দেখো, যে এখানে সায়ানাইড লিগ্যান্ড আছে না, এই যে সায়ানাইড লিগ্যান্ড, এটা হলো শক্তিশালী লিগ্যান্ড, আর শক্তিশালী লিগ্যান্ড হলো জাস্ট ইলেকট্রনগুলোকে যুগল বেঁধে দেয়, যুগল। তাহলে টোটাল 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, 5টাকে যুগল বানাবো, 5টাকে তো পারবে না, 4টাকে বানাই, কি যে 2টা, এই 2টা যুগল বান্ধা গেল, এই 2টা যুগল বান্ধা গেল, এখন লাস্টে একটা আছে, এটা কি যুগল বান্ধার কোনো সুযোগ আছে? একটা, এটা কি যুগল বান্ধিবে না? তাহলে 5টার মধ্যে দেখো অলরেডি 4টা যুগল বেঁধে গেছে, আর এটা কিন্তু বাদে নাই। তারপরে দেখো এখন এই যে সায়ানাইড কি করবে, এই ঘরগুলাতে সায়ানাইড কি করে দেখো, তার মুক্তজোর ইলেকট্রন নিয়ে চলে যাবে, সায়ানাইড ঢুকে যাবে মুক্তজোর ইলেকট্রন নিয়ে, সায়ানাইড ঢুকে যাবে মুক্তজোর ইলেকট্রন নিয়ে, সায়ানাইড ঢুকে যাবে মুক্তজোর ইলেকট্রন নিয়ে, সায়ানাইড লাগিয়ে দাও। এখন আসো দেখো তো এটা কোন ধরনের সংকরণ হইল, অলরেডি দেখো ডিতে আছে 2টা, একটা 2টা, তাহলে লিখে ফেলো D2, আর এটার মধ্যে আছে একটা, পিতে কয়টা 3টা, D2sp3 সংকরণ এই যৌগটায়। এখন একটু লক্ষ্য করে দেখো, এই আকৃতি হওয়ার পরেও একটা ইলেকট্রন এখনো কি আছে না, দেখো তো এটা তাকে আছে না, এখনো একটা অযুগ্ম ইলেকট্রন আছে না, অযুগ্ম ইলেকট্রন থাকলেই প্যারাম্যাগনেটিক, আর সবগুলোই যদি যুগল থাকতো তাহলে এটা ডায়াম্যাগনেটিক। তাহলে দেখো যেহেতু একটা অযুগ্ম আছে, এর জন্য এটার মধ্যে একটা ট্যাগ লাগাইয়া দেও, এটা হলো প্যারাম্যাগনেটিক। কি ম্যাগনেটিক বলো? প্যারাম্যাগনেটিক। এখন চলো এই যৌগটা দেখবো প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। দেখো তো এই যৌগে আয়রনের জারণ সংখ্যা কত? +2। দেখো অলরেডি আমাদের আয়রনের জারণ সংখ্যা বের করা আছে। এখন লক্ষ্য করে এখানে Fe2+ মেরে দিলাম, তাহলে বলো তো বহিঃস্তর থেকে কোন 2টা ইলেকট্রন চলে যাবে? এই 2টা ইলেকট্রন চলে যাবে। তাহলে 4s এ 0 দিয়ে দাও, তাহলে ডিতে কটা থাকে বলো? 6টাই থাকবে। কেন? কারণ 2+ হওয়ার কারণে তো এস থেকে এই 2টা চলে গেল, আর ডিতে যে 6টা ছিল সেই 6টাই থাকবে। এখন আসো এই Fe2+ এর জন্য এই যে 3d অরবিটালের যে 5টা ঘর, এখানে ইলেকট্রনগুলো সাজাবো। কয়টা ইলেকট্রন সাজাবো? 6টা। 1 2 3 4 5 6। এখন আসো 4s এর অরবিটালটা ফাঁকা থাকবে, 4pও ফাঁকা থাকবে। এখন দেখো FeCN6 4- যৌগটা এখানে লিখে ফেলো। এখন আসো এই যে ইলেকট্রনগুলা এখানে সায়ানাইড লিগ্যান্ড আছে না, এই যৌগটায় সায়ানাইড লিগ্যান্ড কি করবে? ইলেকট্রনগুলা যুগল বেঁধে দিবে। তাহলে এখানে টোটাল দেখো এটার মধ্যে তো যুগল অলরেডি আছেই, দেখো এই 2টা যুগল বাঁধবে, এরপরে এই 2টা জোর বেঁধে যাবে। এখন আসো কি হয় দেখো, এখন আসবে সায়ানাইড কি করবে? এই ফাঁকা ঘরগুলাতে তার মুক্তজোর ইলেকট্রনগুলা দিয়া সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলবে। সায়ানাইড কটা লিখছে বলো? 6টা। এই যে দেখো এখানে সন্নিবেশ সংখ্যা 6 দেওয়া আছে, এর জন্য সায়ানাইড লিখছে 6টা। সায়ানাইড কি করবে? তার মুক্তজোর ইলেকট্রনগুলা দিয়া সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলবে। সায়ানাইড দিস ইজ ফিনিশিং। সায়ানাইড। তাহলে একটু খেয়াল করে দেখো এই স্ট্রাকচারটাই দেখো, এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? নাই স্যার, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। আর অযুগ্ম ইলেকট্রন না থাকলে সেটা হয় ডায়াম্যাগনেটিক। কি ম্যাগনেটিক বলো? ডায়াম্যাগনেটিক। তার মানে কি আমরা বলতে পারি এই যৌগটা 100 ডায়াম্যাগনেটিক। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করে রাখো। এরকম পাগলামি ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে না, নাকি বলো? আর আমি মূলত দুর্বলদেরকে পড়াই, এর জন্য ভেঙে পড়াই, এর জন্য ক্লাসের ডিউরেশনটাও বড় হয়। যারা পণ্ডিত তারা আমার ক্লাস না করলেও চলবে, কারণ আমি আমার দুর্বল ভাইয়াদের জন্য ক্লাসগুলো নেই। দিস ইজ মাই টার্গেট। তাহলে একটু নোট করে ফেলো, আর ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও।